আসসালামু আলাইকুম ব্রান। কি অবস্থা সবার? আশা করি তোমার সকলেই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সিভিল ষষ্ঠ সেমিস্টার তোমরা যারা রয়েছো তাদের ডিজাইন অফ স্ট্রাকচারের প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসটি মূলত ফ্রি রাখা হয়েছে। দেন আগামী সকল ক্লাসগুলো তোমাদের পেইড যে আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে হবে। ওকে, সো প্রথমত তোমরা যারা যারা আসো সবাই কুইকলি জয়েন হও, অ্যান্ড সাথে সাথে এবং আমাদের সবকিছু ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে ক্লিয়ার কিনা, এবং সাথে সাথে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সবগুলো একটু আমাকে কনফার্ম করো। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। অ্যান্ড আমি প্রথমেই দুঃখিত, তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে লাইভটা আজকে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, একটু লেট হয়ে গেল, তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবকিছু ঠিক আছে কিনা কুইকলি একটু আমাকে জানাও। তো আমি ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দিই আগে। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে জানাও। হ্যাঁ, আর সাথে সাথে তোমরা কে কেমন আছো এবং সাথে সাথে কে কোন পলিটেকনিক থেকে আসো সবাই কমেন্ট করো। কপি লিংক, এন্ড আমি এগুলো একটু গ্রুপগুলোতে দিয়ে দিই। ওকে, দিয়ে দিচ্ছি। সবাই কে কেমন আছো, ঠিক আছে, কে কোন পলিটেকনিক থেকে আসো, এবং সাথে সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে জানাও। আমি একটু শেয়ার করতেছি, তোমরা নিজ জায়গা থেকে সবাই আজকে লাইভটা শেয়ার করো। হ্যাঁ, নিজ জায়গা থেকে সবাই শেয়ার করো। সিভিল পঞ্চম সেমিস্টার নাকি? এখন তো ষষ্ঠ হয়ে গেছে। ওকে ওকে, আচ্ছা দেখি তোমরা কে কি কমেন্ট করছো না করছো, একটু দেখি। ইসমাউল হক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হৃদয় প্রধান, জি ভাই সব ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার। তো ভাইয়া তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর্শেদ আলম, তোমরা যারা যারা আমাকে সালাম দিছো সবার জন্য, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সালাম নিছি, ঠিক আছে। বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক, মাহতাব, মাসুম, তানভীর, ইয়াসিন আহমদ, ইভন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দিয়া করেন, আগে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে আয় তুই, ঠিক আছে। ওহো, পাবনা, তৃষা ভৌমিক, ময়মনসিংহ পলিটেকনিক, রায়হান, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শারদান, মনিরা সুলতানা, হৃদয় প্রধান, শেয়ার করে দিচ্ছি ভাই। আসাদুজ্জামান আসাদ, রোমান আহমেদ। এই ক্লাসটা কি ইউটিউবে দিবেন? হ্যাঁ, আজকে ক্লাসটা ইউটিউবে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, ইয়াসিন আরাফাত, ইমন, আরাফাত, আহ ভাইয়া গেছিস নাকি তুই গাজীপুর? ওয়েবসাইট
কবে জয়েন করাবেন? ওকে, তো এই যে আজকে তোমাকে এগুলো সব আমি জানাই দিব। ওকে, আজকে ক্লিয়ারলি তোমাদের সবকিছু জানাই দিব আমি। অ্যান্ড তোমাদের প্রাইভেট গ্রুপ যেটা আছে সেটা খোলা হয়েছে। দেন তারপরে তোমাদের আজকে তোমরা যারা যারা কোর্সে জয়েন আছো তাদের ব্যাপারটা হচ্ছে কি যে তোমাদের মেসেঞ্জার গ্রুপে সকলকে কিন্তু জয়েন করানো হয়েছে। সো ওইখানে আমি তোমাদের একটা ফর্মের লিঙ্ক দিব। ওই ফর্মে তুমি যখন জয়েন হবা, ওই ফর্মে যখন ক্লিক করবা, তখন তোমার বিভিন্ন তথ্য, তোমার নাম, তোমার রোল নাম্বার, তোমার পলিটেকনিক, দেন তোমার কি বলে এটা, তোমার পার্সোনাল নাম্বার, ঠিক আছে। অ্যান্ড সাথে সাথে ওইখানেই ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। দেন সাথে সাথে ওইখানেই ওয়েবসাইটে কিভাবে জয়েন করবা, ঠিক আছে, বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমাকে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদেরকে বলি, রেজিস্টার কিন্তু, ওকে, রেজিস্টার করতে হবে তোমাদের। ওয়েবসাইটে যখন যাবা তখন তোমাদের রেজিস্টার করতে হবে। এন্ড হ্যাঁ, যদি তোমার অ্যাকাউন্ট খোলা থাকে, ঠিক আছে, অ্যাকাউন্ট যদি অলরেডি খোলা থাকে তাহলে তো আর রেজিস্টার করার দরকার হচ্ছে না। জাস্ট কি করবা, যে অ্যাকাউন্ট তার মানে কোন জিমেল দিয়ে তুমি করছো, একটা নির্দিষ্ট জিমেল দিয়ে তো করবা, ওই জিমেলটা তোমার ওই ফর্মে চাওয়া হবে। তো ওই ফর্মে তোমাকে কি করতে হবে, ওই জিমেলটা দিতে হবে। যখন তুমি জিমেলটা দিবা, দেন আমি এই জিমেল দেখে তোমাকে অ্যাকসেপ্ট করব যে হ্যাঁ তুমি ওইখানে জয়েন হইছো। ওকে, হ্যাঁ তুমি ওইখানে জয়েন হইছো। এন্ড তোমাকে আমি প্রসেসটা বলে দিব এখানে। তোমার একটা তোমাদের কি বলে এটা, একটা ভিডিও করে দিয়ে দিব। একটা ভিডিও করে এটা আমি তোমাদের কাছে শেয়ার করবো যে কিভাবে তোমরা জয়েন করবে। ওকে, তোমরা যারা যারা পার্সোনালি আর কি গ্রুপে আসো তাদেরকে। এন্ড যারা যারা জয়েন হও নাই তারা সরাসরি এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আমাদের কোর্সে জয়েন হতে পারবে। ওকে, আচ্ছা, তো এই ছিল ব্যাপার। তো আজকে আমি কি কি করাবো না করাবো এই বিষয়গুলো আগে একটু শেয়ার করি, দেন তারপরে ধারাবাহিকভাবে আমি কাজগুলো করবো। ওকে, তো আজকে কি কি করাবো না করাবো সবকিছু আগে শেয়ার করি। দেখো, আজকে প্রথমত আমি তোমাদের যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে সিম্পলি, দেখো 2-3 মিনিট আমি কি কোর্সের ডিটেলস একটু আলোচনা করতেই হয়। হ্যাঁ, কোর্সের ব্যাপারে একটু বলবো, ঠিক আছে, কোর্সের ব্যাপারে 2-4 মিনিট বলবো। অ্যান্ড দেন দ্বিতীয়ত তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচার 1 এই বইটা সম্পর্কে আগে বলবো। দেন তারপর এই বইয়ের আমরা সরাসরি প্রথম অধ্যায়ে চলে যাব। ওকে, তার মানে এইটা ডান, দেন আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু হয়ে যাবে, আমার বেশি সময় নিব না আমি। হ্যাঁ, আর তোমরা জানো অলরেডি আমি লেট করে ফেলছি, এ কারণে তোমাদের যারা জুনিয়ররা আছে চতুর্থ সেমিস্টার তাদের একটু লেট হয়ে যাবে হয়তোবা। আচ্ছা, তোমাদের কোর্সের ব্যাপারে বলি। দেখো, তোমরা সবাই জানো আমাদের সিভিল ষষ্ঠ সেমিস্টার কোর্স কিন্তু চলমান রয়েছে। এখানে জাস্ট সিভিল না, সিভিলের পাশাপাশি সিভিলের যে অনুরূপ যে ডিপার্টমেন্টগুলো, যেমন সিভিল, সিভিল উড, তারপরে আসলো কনস্ট্রাকশন, সার্ভেইং, তারপরে আসলো তোমাদের কি আছে আর্কিটেকচার। আর্কিটেকচারে মেবি একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1। হ্যাঁ, আর্কিটেকচারে এই একটা সাবজেক্টই আছে, ডিজাইন অফ স্ট্রাকচার 1। দেন এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট। আমি অনেস্টলি যদি ভাই বলি, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট যে আসলে সিভিলের অন্তর্ভুক্ত, হ্যাঁ, এটা অনেক কম মানুষে জানে, অনেক কম মানুষে জানে। আমরা যারা ডিপ্লোমায় পড়ি, সিভিলে পড়ি, অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে পড়ি, তাদের অনেকেই আমরা জানি না যে আসলে এনভায়রনমেন্টাল যে ডিপার্টমেন্ট আছে এটা আসলে সিভিলের অন্তর্ভুক্ত। ওকে, আচ্ছা দেখো, তো এই কোর্সে, হ্যাঁ, এই কোর্সে তোমাদের কি কি বিষয় থাকবে এই বিষয়গুলো একটু শেয়ার করি। প্রথমত, এই কোর্সে তোমাদের 4টা সাবজেক্টের ক্লাস করানো হবে, লাইভ ক্লাস তোমাদের 4টা সাবজেক্টের করানো হবে, 4টি বিষয় থাকবে। নাম্বার 1 হচ্ছে তোমাদের স্টিল স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ডিজাইন অফ স্ট্রাকচার 1, ডিজাইন অফ স্ট্রাকচার 1। তৃতীয়ত হচ্ছে তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড দেন এটা কিন্তু 1, হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে তোমাদের অ্যাডভান্সড কনস্ট্রাকশন, অ্যাডভান্স সার্ভেইং, অ্যাডভান্সড সার্ভেইং। এই 4টা সাবজেক্ট তোমাদের কোর্সে
ক্লাস থাকবে। আর তোমাদের মজার ব্যাপার একটু বলি, আমরা গত সেমিস্টার বা আগের সেমিস্টারগুলোতে যখন ক্লাস করছিলাম তখন কিন্তু শুধুমাত্র তোমাদের লাইভ ক্লাস প্রদান করছিলাম, বাট এইবার একটু ইন্টারেস্টিং হবে। এবার তোমাদের লাইভ ক্লাস থাকবে এবং পাশাপাশি রেকর্ডেড ক্লাস থাকবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে আসলে ভাই লাইভ ক্লাস কোনগুলো থাকবে এবং রেকর্ডেড ক্লাস কোনগুলো থাকবে, এটা যদি আগে থেকে বলে দিই তাহলে একটু তোমাদের মনে হয় সুবিধা হবে, তাই না? এটা কোশ্চেন থাকতে পারে, সো আমি সেটাও তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর মাঝে তোমাদের লাইভ ক্লাস হবে কোনগুলো? যেগুলো ম্যাথ থাকবে, ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলোতে আছে, যেগুলো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সবগুলো তোমাদের লাইভ কোর্সের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে একদম ইজিলি বোঝাইতে হবে। এন্ড দেন এখন তোমাদের অনেকেই আমাকে এই বিষয়টা বলছো যে ভাইয়া থিওরি বিষয়গুলো আর কি নিয়ে আসলে ভালো হইতো। তো এই কারণে তোমাদের এই সকল বইয়ে যে সকল অধ্যায় থিওরি আছে, থিওরির যে অধ্যায়গুলো, এই থিওরি অধ্যায়গুলো, ঠিক আছে, সবগুলো তোমাদের থাকবে রেকর্ডেড, ঠিক আছে। এবং থিওরি যে অধ্যায়গুলো আছে সেগুলো অনেস্টলি বলতেছে ভাই, প্রতিটা ক্লাস বা প্রতিটা অধ্যায় তোমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট এরকম হবে, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হবে প্রতিটা অধ্যায়। এন্ড তোমরা যদি একটু নিজেরাই ভাবো যে আসলে ভাইয়া আমি যদি এটা লাইভে করাইতাম তাহলে কিন্তু এই একটা অধ্যায়ে অনেকটা টাইম চলে যেত, বাট আমি এটা তোমাকে কি করতেছি, রেকর্ডের আকারে প্রদান করবো এটা। হ্যাঁ, এর ফলে হবে কি, তোমরা এই বিষয়টা ক্লিয়ারলি আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, সো এইটা গেল তোমাদের লাইভও থাকবে এবং সাথে সাথে রেকর্ডেড থাকবে। দেন তারপরে দ্বিতীয় কি হচ্ছে, তোমাদের এখানে প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে। প্রবলেম সলভিং ক্লাস, তোমাদের যে কোনো প্রবলেম হলে, ঠিক আছে, আমরা মোটামুটি সপ্তাহে একটা, না হলেও আমরা কয়েকটা অধ্যায় করানোর পর, যে কোনো একটা বইয়ের কয়েকটা অধ্যায় করানোর পর তোমাদের একটা করে প্রবলেম সলভিং ক্লাস প্রদান করব। এই প্রবলেম সলভিং ক্লাসটা হবে মূলত তোমাদের গুগল মিটে ভাই, ঠিক আছে, এটা হবে কিসে, গুগল মিট। তো গুগল মিটের মাধ্যমে এটা আমরা ক্লাসটা নিব। দেন এরপর আসছে তোমাদের এক্সামের ব্যবস্থা। তো এক্সাম মূলত আসলে সবগুলো শেষ হবে, সব শেষ হওয়ার পর, হ্যাঁ, তোমার এক্সামটা হবে মূলত তোমাদের ফাইনাল এক্সাম তোমরা যেরকম দাও, ঠিক আছে, ফাইনাল এক্সাম যেরকম দাও ঠিক অনুরূপ ভাবে হবে, ফুল বই মিলে একটা পরীক্ষা হবে, যেই পরীক্ষার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করতে পারবা যে আসলে আমি প্রস্তুত কিনা, পরীক্ষার জন্য আমি আসলে প্রস্তুত নাকি প্রস্তুত না, এটা ক্লিয়ারলি বুঝতে পারবা কোথায়, এইখানে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, ফাইনাল এক্সামের পূর্বে। দেন এরপর আসলো কি তোমাদের, এরপর তোমাদের সাজেশন বলো, সাজেশন, মেগা ক্লাস, এই সবগুলো তো পাবাই। ওকে, সাজেশন পাবা, মেগা ক্লাস পাবা, আর কি আছে, তোমাদের প্রগ্রেস রিপোর্ট কার্ড তো আমি বলছিলাম, প্রগ্রেস রিপোর্ট কার্ড তোমরা আমি তোমাদের সাজানোটা শিখাইছিলাম যে কিভাবে তোমাদের প্রগ্রেস রিপোর্ট কার্ড সাজাইতে হয়। দেন আমার রুমেও ছিল, আমি গত মনে হয় কিছুদিন আগে পরীক্ষার সময় তুলে ফেলছি। ওকে, আমার তো এখন শেষ, আমি এখন ফ্রি আছি আপাতত বলা যায়। এই কয়েকটা গেল। দেন তারপরে তোমাদের টি শার্ট আছে, তোমরা জানো টি শার্ট অলরেডি কতজন, 104 জন মেবি পাবে টি শার্ট, তোমাদের ষষ্ঠ সেমিস্টারে 104 জন টি শার্ট পাবে। হ্যাঁ, এন্ড এখন এর পরেও তোমরা যদি কেউ কেউ চাও যে না ভাইয়া আসলে আমিও টি শার্ট চাই, হ্যাঁ, টি শার্টে কিন্তু আসলে কোনো অপশন নেই এখন, টি শার্ট অফার একদম টোটালি ক্লোজ। এখন তোমরা যদি চাও যে হ্যাঁ ভাইয়া আমরাও টি শার্ট চাই, তাহলে আর কি তোমাদের জন্য বলা যায় কি যে টি শার্টের জন্য তোমাদের পে করতে হবে। হ্যাঁ, পে করতে হবে, কিছুটা পে করবা তোমরা এন্ড কিছুটা ওই আমাকেও পে করতে হবে, ঠিক আছে। সো টি শার্টের জন্য তোমাদের আলাদাভাবে পে করতে হবে। এখন তোমরা এটা চাইলে নিতে পারো, এটা চাইলে নাও নিতে পারো, ঠিক আছে। অলরেডি 104 জন নিয়ে নিছে। ওকে, অ্যান্ড এদেরকে মূলত দেওয়া হবে, মূলত কোর্স ক্লাসটা আজকে থেকে স্টার্ট হলো, আগামী মনে করো তোমার 15-20 দিন পর যখন একদম চলমান হবে সবকিছু, তখন আমরা টি শার্টের কাজ শুরু করব, দেন আমরা প্রোভাইড করব। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কি বলছে তানভীর আহমেদ, বলছো স্যার প্রত্যেক অধ্যায় ভিত্তিক পরীক্ষা নিলে ভালো হয়। দেখো প্রত্যেক অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া আর কি অনেক যে সহজ একটা ব্যাপার এমনটা না, অনেক ঝামেলাজনক একটা ব্যাপার ভাই। তোমাকে একটু আমি বলি যে কিরকম ঝামেলা হবে। দেখো তোমরা পরীক্ষা দিবা, এর জন্য কোশ্চেন তৈরি করতে হবে, দেন পরীক্ষা দিলা, তোমরা যে 200 জন থাকবা প্রত্যেকের খাতা কাটতে হবে,
ঠিক আছে, প্রত্যেকের খাতা কাটতে হবে, তোমরাই বুঝতে পারতেছো যে আসলে ঝামেলা আছে ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখি, আরিফ ইস্তাক বলছো ভাই এই লাইভটা কি থাকবে না কালকে পর্যন্ত পেজে? একটু জরুরি বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, এটা তোমাদের কালকে পর্যন্ত থাকবে, ঠিক আছে, এটা পেজে তোমাদের থেকে যাবে আপাতত। মোটামুটি এই এই লাইভটা যদি বলি 30 দিন লাইভটা পাবা ফেসবুক পেজে, পেজে হোক বা যে কোনো জায়গায় হোক 30 দিনের জন্য পাবা, এরপর কিন্তু আর পাবা না এটা। ভাইয়া আপনার আহ, একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনি কি এডমিশন দিবেন? প্রাইজ দিয়েন, ও হ্যাঁ, এটার কথা তো বলা হয়নি রে, এক্সামের ব্যাপারে। এক্সামের ব্যাপারে তোমার প্রাইজ পাবা, অবশ্যই প্রাইজ পাবা, ঠিক আছে। এক্সামে যারা ভালো ফলাফল করবা তাদের অবশ্যই প্রাইজ দেওয়া হবে। দেন আরেকটা তোমাদের নিউজ দেই, গত সেমিস্টার যারা অ্যাক্টিভ ছিল, প্রতিটা লাইভে মোটামুটি অ্যাক্টিভ ছিল কোনো কারণ ছাড়া, ঠিক আছে, যদি কোনো কারণ থাকে দু একটা লাইভ বাদে, প্রতিটা লাইভে যে অ্যাক্টিভ ছিল তাদের কিন্তু আমি এই সেমিস্টার, ঠিক আছে, ফ্রি টি শার্ট গিফট করেছি, ফ্রি টি শার্ট গিফট করেছি। ওকে, এটাও তাদের জন্য বরাদ্দ রেখেছে, যদিও তারা লেটে ভর্তিছে তবুও তারা এই টি শার্টটা পাবে। তার মানে বুঝতে পারতেছো এই সেমিস্টারও তোমরা ভালোভাবে করবা। হাইড্রোলিক্স পঞ্চম সেমিস্টার, আচ্ছা হ্যাঁ হাইড্রোলিক্স পঞ্চম সেমিস্টার। আচ্ছা এই যে একজন বলছো হাইড্রোলিক্স, ও হাইড্রোলিক্স তোমরা অন্য ডিপার্টমেন্টের আছে, ঠিক আছে, অন্য ডিপার্টমেন্টের কিন্তু হাইড্রোলিক্স আছে, যেমন এই যে আমি বলছিলাম সিভিল উড কনস্ট্রাকশন আর্কিটেকচার অ্যান্ড কি এনভায়রনমেন্টাল, এই কয়েকটা ডিপার্টমেন্ট আছে, কোন যেন দুইটা ডিপার্টমেন্টের হাইড্রোলিক সাবজেক্টটা আছে। তো তোমাদের কোনো সমস্যা নাই, ওই যে হাইড্রোলিক সাবজেক্ট তোমাদের যাদের হাইড্রোলিক্স আছে তাদের মূলত রেকর্ডেড কোর্স প্রদান করা হবে, রেকর্ডেড ক্লাস প্রদান করা হবে। দেন এরপর যাদের আবার স্ট্রাকচার মেকানিক্স আছে ওকে কোর্সের মাঝে, তারা মূলত এটাও কি এই রেকর্ডেডই পেয়ে যাবে। ওকে, কোনো টেনশন নেওয়ার কারণ নাই, আমি আসি। কোর্স ফি কত? হ্যাঁ, এখন এই যে সবকিছু গেল, এখন তোমাদের এই যে সকল তুমি সুবিধাগুলো পাবা, এই সকল সুবিধাগুলো পাবা মূলত তোমরা মাত্র 1200 টাকায়, ঠিক আছে, বর্তমান তোমরা পাবা মাত্র 1200 টাকা। ওকে, এটা হচ্ছে তোমাদের অফার। অ্যান্ড কোর্সে জয়েন হওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে 0157290592 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবাই যোগাযোগ করবা। যোগাযোগ করলে এখান থেকে তোমাকে কি কি করতে হবে না করতে হবে সবকিছু বলা হবে। ওকে, আর এখানে একজন প্রতিনিধি আমার আছে, সে তোমার সকল রিপ্লাইগুলো দিয়ে দিবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে এটা গেল ব্যাপার। আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের পরে আমি শুধু ডিজাইন অফ স্ট্রাকচার, ও হ্যাঁ, যারা মূলত একটা সাবজেক্ট আছে বিশেষ করে ডিজাইন অফ স্ট্রাকচার 1, তো তাদের কোর্স ফি, ঠিক আছে, তাদের কোর্স ফি রাখা হয়েছে একটা, ঠিক আছে, ডিজাইন অফ স্ট্রাকচার 1-এর জাস্ট এই সাবজেক্টটা যারা নিচ্ছে তাদের জন্য মূলত কোর্স ফি হচ্ছে মূলত 500 টাকা করে। ওকে, তাদের কোর্স ফি 500 টাকা, জাস্ট একটা সাবজেক্টের এই সাবজেক্টটার কোর্স ফি হচ্ছে 500 টাকা। এখানে তোমরা আসলে ডিজাইন অফ স্ট্রাকচার কোর্সের লাইভ ক্লাস পাবা, দেন তারপরে ওগুলো রেকর্ডেড পাবা, দেন তারপরে এখানে তোমার প্রবলেম সলভিং ক্লাসও পাবা, এক্সামের ব্যবস্থা পাবা, সবগুলো তোমরা পাবা, কিন্তু যারা এই একটা সাবজেক্ট নিবা তারাও এই সব কিছুই পাবা। ওকে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। এবং পেমেন্ট করার জন্য তোমরা যদি চাও যে ডিরেক্টলি ভাইয়া পেমেন্ট করবা, তাহলে যে কাজটা করতে পারো, ডিরেক্টলি পেমেন্ট করার জন্য তোমরা 01855928557 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশ বা নগদ উভয় আছে, বিকাশ নগদ উভয় আছে, তুমি এই নাম্বারে সেন্ড মানি করো, ঠিক আছে, সেন্ড মানি, এই টাকাটা সেন্ড মানি করে জাস্ট এই স্ক্রিনশটটা তোমরা জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রদান করলেই তোমাকে জয়েন করে দেওয়া হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমরা কথা না বাড়ে সরাসরি ক্লাসের দিকে চলে যাই। তো এই যে আমি এতগুলো বক করলাম, ঠিক আছে, তো ক্লাস এখন কি শুরু করা যায় তাহলে? বলো, ক্লাস কি শুরু করা যায়?
মানে আরো কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাইতে পারো, আমি কোর্সের তার মানে এই ক্লাসের মাঝে মাঝে এটা উত্তর দিয়ে দেবো তোমাদের। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে কি না? দেখা যাচ্ছে না। তো আমি এটা একটু উপরে তুলে দেই। ওকে, মাতা বলছো যে শুরু করেন। ডান, শুরু করেন। ওকে, তো সবাই বই বের করো। হ্যাঁ, বইটা বের করো, প্রথম অধ্যায়ে চলে যাও। আচ্ছা, প্রথমত এই বইটার নাম কি? ডিজাইন অফ স্ট্রাকচার 1। ডিজাইন অফ স্ট্রাকচার 1। সো ভাই, এই জন্য প্রথমেই যে কথাটা বা কোশ্চেনটা চলে আসে, আসলে ডিজাইনটা কি? হ্যাঁ, ডিজাইনটা কি? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কে কে দিতে পারবা? একটু আমাকে দাও দেখি। ডিজাইনটা কি, এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে একটু দাও দেখি। কে কে প্রোভাইড করতে পারবা বা কে কে বলতে পারবা একটু দেখি। আমি ততক্ষণ অধ্যায়টার নাম লিখ। সিমেন্ট কংক্রিট এবং কাঠামোর নিরাপত্তা। এই হচ্ছে অধ্যায়ের নাম। তাও দেখা যাচ্ছে না নাম্বার। কোনো সমস্যা নাই। হ্যাঁ, নাম্বার রাখলাম না ওখানে। নাম্বার আমি এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় দিচ্ছি। হোয়াটসঅ্যাপ 0157290। আর যদি এখানেও তোমরা না দেখো তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো, তোমাদের নাম্বার পেয়ে যাবে ওখানে। ওকে, ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এই যে ভাইয়া, হক এর নতুন বই কিনবো নাকি পুরাতন? হকের তোমার নতুনও নিতে পারো, পুরাতন নিতে পারো, ঠিক আছে। আমি বলবো পুরাতনই নাও, ঠিক আছে। যদি টাকা কারো ঝামেলা থাকে তো পুরাতন নিয়ে নাও ভাই। আচ্ছা দেখি, বলছো কি যে ডিজাইন মানে তো নকশা। আচ্ছা হোক, ঠিক আছে। দেন তারপরে কি? ডিজাইন হচ্ছে নকশা। তোমাদের কিন্তু বেসিক থিওরি থেকে দাও, হ্যাঁ, বই পড়ে যেটা থিওরি বুঝছো ওইটা না। নকশা হচ্ছে, ডিজাইন হচ্ছে নকশা, এটা যে কোনো ধরনের নকশা হতে পারে। আচ্ছা হোক, দেন তারপরে নকশা হলো একটা পরিকল্পনা তৈরির ইচ্ছাকৃত প্রক্রিয়া। গুড। ডিজাইন হলো ইঞ্জিনিয়ারিং নিয়ম। কেন কি লিখছো রে? কারণ মেনে যেসব ড্রয়িং করা হয় তাই মনে হয় ডিজাইন। আচ্ছা, নিজের মনে থেকে বলো, কোনো সমস্যা নেই, আমার কাছে এখানে শেয়ার করতে পারো। এন্ড একবার ভুল করবা মানে কিন্তু আমি কিন্তু শেয়ার ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আমি চাই তোমরা ভুল করো। ডিজাইন মানে সাধারণভাবে কোনো কিছু নকশা বা পরিকল্পনা তৈরি করা। ডিজাইন হলো এক ধরনের নকশা। হোক, তোমারটা বুঝলাম। ডিজাইন মানেই নকশা। আচ্ছা, ডিজাইন মানে কাঠামোর সকল সেকশন, নকশা, বিস্তারিত বর্ণনা। ডিজাইন কোন নকশা করা, কোনো সমস্যার সমাধানে পথ খুঁজে বের করাই। আচ্ছা আচ্ছা, তোমাদের সবারটা আমি দেখলাম। হ্যাঁ, সো একটা মিসকনসেপ্ট। হ্যাঁ, তোমরা যে ডিজাইন জানো আসলে
বা আমরা আসলে ছোট থেকে যে ডিজাইন জানি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিজাইন দুইটা ভাই সম্পূর্ণ আলাদা বিষয়। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা বিষয়। ডিজাইন কি আমরা যেটা পড়ছি বা ছোট থেকে যেটা জানি, অ্যান্ড বর্তমানে ইঞ্জিনিয়ারিং এ যেটা, সেটা দুইটা কি আলাদা বিষয়। ওকে, জাস্ট এটা মাথায় রাখো। অ্যান্ড এখন কিভাবে আলাদা একটু দেখো। আমরা আগে থেকে কি জানি, যে আমরা ছোট থেকে জানি ডিজাইন মানে কোনো কিছু নকশা করা। হ্যাঁ, কোনো কিছু নকশা, যদি বলি আমার টেবিলটা ডিজাইন করো, টেবিলটা ডিজাইন করা মানে কি আমরা টেবিলটা জাস্ট নকশা করাটাকে বুঝি, টেবিলটা জাস্ট নকশা করাটাকে বুঝি। বাট আসলে আচ্ছা টেবিল বাদ দিয়ে আমরা একটা বাড়ির হিসাবই করি, ঠিক আছে, একটা কাঠামো, একটা কাঠামোর ডিজাইন করা মানে কি বুঝি আমরা, যে কাঠামোটার নকশা অঙ্কন করা। বাট আসলে জাস্ট এতটুকু না। ডিজাইন মানে হচ্ছে ওই যে কাঠামোটা আমরা তৈরি করব, ওই কাঠামোটা তৈরি করতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া আসবে, সকল কিছুর যে কি কি প্রবলেম আসবে, কি কি তোমার হিসাব করা লাগবে, এই হিসাব নিকাশগুলো হচ্ছে সবগুলো তোমার ডিজাইন। যেমন তোমার যেমন দেখা যায় এখানে তুমি মনে করো কাঠামোটা তৈরি করতে যাবা। ওকে, এই কাঠামো তৈরি করতে গেলে তোমার রডের দরকার আছে, রড। তো এই রডের পরিমাণ কতটুকু লাগবে, হ্যাঁ, এটা বের করবা, এটাও ডিজাইনে আওতায় আসে। দেন ওই কাঠামোটা মূলত কতটুকু লোড বহন করবে, লোড, এটাও বের করা, এটাও বের করা তোমার এই ডিজাইনের আওতায় আসে। রড বের করবা, তারপরে আসলো তোমার লোড কতটুকু পড়বে এটা বের করলা। দেন তারপরে এখানে কত মোমেন্ট উৎপন্ন হবে সেটা বের করবা। দেন এরপর কি আছে এখানে, কলামের উপর মনে করো তোমার একটা লোড আপত্তি হবে, সেই লোডের পরিমাণ। দেন তোমার এই যে বিষয়গুলো মোমেন্ট, দেন শিয়ার পীড়ন, শিয়ার পীড়ন, আর কি আছে, এরপর আছে বন্ড পীড়ন। এই যে সকল আছে, এই সকল মানগুলো তোমার বের করা হচ্ছে মূলত ডিজাইন। ওকে, কাঠামোর ক্ষেত্রে এই সকল মানগুলো বের করা হচ্ছে তোমার কি ডিজাইন। ওকে, এবং সাথে সাথে ওই যে নকশা বলছো না, নকশাটাও থাকবে, নকশাটাও থাকবে। তো তুমি এই যে সকল কিছু বের করবা, এই সকল কিছু বের করার পর তোমার কাঠামোটা কেমন হবে সেটা তৈরি করতে হবে, ঠিক আছে, বা ছবি অঙ্কন করতে হবে। এইগুলো দেখে কিন্তু অঙ্কন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিজাইন জাস্ট সিম্পলি আমি বললাম এটা। এখন আমাদের প্রথম অধ্যায়ে তাহলে আমরা আসি। প্রথম অধ্যায়টা হচ্ছে কি, যে সিমেন্ট কংক্রিট এবং কাঠামো নিরাপত্তা। সিমেন্ট কংক্রিট এবং কাঠামো নিরাপত্তা। আচ্ছা, সিমেন্ট কংক্রিট কি আমরা জানি কি না? আমি অবশ্যই জানি। সিমেন্ট কংক্রিট কি, সিম্পলি যদি বলি ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, তারপরে কি আছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, হেল্পিং ম্যাটেরিয়ালস, এইগুলোর সমন্বয়ে আমাদের কি হয়, কংক্রিট তৈরি হয়। ঠিক আছে, ফাইন এগ্রিগেট দেখো তোমাকে বলি একবার, ফাইন এগ্রিগেট, তারপর আসলো কোর্স এগ্রিগেট, দেন তারপরে কি আছে তোমার বাইন্ডিং ম্যাটেরিয়ালস, বাইন্ডিং ম্যাটেরিয়ালস, দেন তারপরে আসলো কি হেল্পিং ম্যাটেরিয়ালস। এই সবগুলোর সমন্বয়ে তোমাদের কি হয়, যে একটা কৃত্রিম পাথর বিশেষ তৈরি হয়, সেটা হচ্ছে তোমার কি কংক্রিট। এখন যদি বলি ফাইন এগ্রিগেট কি, ফাইন এগ্রিগেট তো ভাই জানি আমরা, ফাইন এগ্রিগেট হচ্ছে বালি। দেন কোর্স এগ্রিগেট কি, ওই খোয়া বা পাথর, ঠিক আছে। দেন বাইন্ডিং ম্যাটেরিয়ালস কি, বাইন্ডিং ম্যাটেরিয়ালস এর মাঝে আছে তোমার সিমেন্ট আসে, সিমেন্ট। দেন হেল্পিং ম্যাটেরিয়ালস এর মাঝে কি আসে, হেল্পিং ম্যাটেরিয়াল মাঝে আসে তোমার পানি। তাহলে এগুলো আমরা যদি মিক্স করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি কংক্রিট। কংক্রিট কি, এটা কিন্তু আসলে একটা কমন কোশ্চেন। কিসের ক্ষেত্রে, ভাইভা পরীক্ষায় যাও, প্রত্যেক ক্ষেত্রে আমাদের কংক্রিটটা কি, এটা একটা কমন কোশ্চেন ভাই, ঠিক আছে। আচ্ছা, এবং তারপর কি আসলো কাঠামোর নিরাপত্তা। এটা এটা আর কি বলার বাকি রাখে না কিছু, হ্যাঁ, তোমরা জানো ওটা কি। এখন তাহলে আমি তোমাদের এখানে আরো যে বিষয়গুলো আছে সিম্পলি জাস্ট বলি কি কি বিষয় আছে, ঠিক আছে। সবগুলো তো মনে করো আলোচনা করা লাগবে না, ঠিক আছে। যেমন সবগুলো তো এখানে আলোচনা করা লাগবে না, যেমন দেন এরপরে এই যে কংক্রিট বললাম, কংক্রিট আবার কিন্তু তোমার তিন ধরনের আছে। একটা আছে প্লেন কংক্রিট, একটা আছে রিইনফোর্সড কংক্রিট, একটা আছে তোমার প্রি স্ট্রেসড কংক্রিট। এই তিন ধরনের কংক্রিট কিন্তু এখানে বলা হয়েছে, এবং এই তিন ধরনের কংক্রিটের ব্যবহার বলো, দেন তারপরে তোমার সুবিধা অসুবিধা সীমাবদ্ধতা এইগুলো আছে, এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো আসলে সংক্ষিপ্তে আসে, ওকে, সংক্ষিপ্তে আসে, এই জন্য তোমাদের এটা পড়তে হবে। ওকে, দেন এরপরে তোমাদের আছে এখানে যে পীড়ন,
তার পীড়নের প্রকারভেদ আছে, তারপরে আসলে বিকৃতির প্রকারভেদ আছে, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা কি তৃতীয় সেমিস্টার ভাই, তৃতীয় বলা যায় না, দ্বিতীয় সেমিস্টার সিভিল যেহেতু আমরা, তো সিভিল আমরা দ্বিতীয় সেমিস্টার পড়ছি। ফিজিক্স 1-এ পীড়ন পড়ছি, বিকৃতি পড়ছি, পীড়নের প্রকারভেদ পড়ছি। আবার তৃতীয় সেমিস্টার স্ট্রাকচার মেকানিক্সে পড়ছি। চতুর্থ সেমিস্টার পড়ছি কি না, চতুর্থ পড়ি নাই। দেন আবার পঞ্চমে থিওরি অফ স্ট্রাকচারে পড়ছি। বুঝতেছো, তার মানে কতবার আমরা এগুলো পড়ছি। তো আমরা এখন তাহলে সরাসরি এখানে ম্যাথ পার্টে আসবো। ওকে, তো এখানে ম্যাথ মূলত আসলে দুই টাইপের ম্যাথ আছে, দুই টাইপের ম্যাথ। একটা হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে, ঠিক আছে, কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে। ওকে, সো আমরা টাইপ 1 এ ম্যাথটা এখানে লিখি। আমি কি কি পড়ালাম সেটা একটু বলি। প্রথমত আছে আমাদের যে কংক্রিট কি, এই বিষয়টা বুঝাইলাম, হ্যাঁ। দেন তারপরে কি কংক্রিটের প্রকারভেদটা আমি সিম্পলি মুখে মুখে বললাম, হ্যাঁ। কংক্রিটের প্রকারভেদ ও এদের ব্যবহার, সুযোগ সুবিধা ও সীমাবদ্ধতা, এগুলো। দেন এরপরে কি আছে, এরপর হচ্ছে তোমার ওই যে বললাম পীড়ন বিকৃতি, এগুলো সম্পর্কে সিম্পলি ধারণা রাখবা। দেন এরপরে হচ্ছে তোমাদের ম্যাথ পার্ট। সো অলরেডি আমাদের এইগুলো ডান, তো আমরা ম্যাথ পার্টে আসি। তো আমি কিন্তু দেখো তোমাদের এটা আলোচনা করলাম না ভাই, আলোচনা করলাম না, আলোচনা করলাম না কেন সেটা তোমাদের বলে দিলাম। এটা দ্বিতীয় সেমিস্টার পড়ছো, চতুর্থ সেমিস্টার, তৃতীয় সেমিস্টার পড়ছো, পঞ্চম সেমিস্টার পড়ছো। ম্যাথ পার্টে আবার দুই টাইপের ম্যাথ আছে, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো করো, ঠিক আছে, তোমরা কিন্তু জানো যে আসলে আমি তোমাদের বেসিক সহ করানোর চেষ্টা করি অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ তোমাদের আমি বেসিক সহ করানোর চেষ্টা করি। আচ্ছা একটা বিষয়, কোয়ালিটি কি ঠিক আছে? তো দেখো তো কোয়ালিটি কি তোমাদের ঠিক পাচ্ছ কিনা তোমরা একটু, আমি এখানে তো বুঝতে পারতেছি না। তার মানে ঘোলা টোলা দেখা যাচ্ছে কিনা এরকম। তোমাদের হাই কোয়ালিটি দেওয়ার জন্য, হ্যাঁ, সবকিছুতে হাই কোয়ালিটি দেওয়ার জন্য মূলত আমি এই সেমিস্টার প্রচুর ইনভেস্ট করছি ভাই, বলতেছি অনেস্টলি বলতেছি। আমার আগের মনে করো তোমাদের থেকে যেটা পাইছিলাম, যেটা জমা করার ছিল কিছু পরিমাণ, তার সবগুলোই মূলত এই সেমিস্টার ব্যয় করা হয়েছে জাস্ট তোমাদের হাই কোয়ালিটি মেনটেন করার জন্য, কোয়ালিটি মেনটেন করার জন্য। ওকে, আচ্ছা টাইপ 1 ম্যাথ কি? টাইপ 1 ম্যাথ হচ্ছে তোমাদের ভাই যে সিমেন্ট, কংক্রিট ও কাঠামো নিরাপদ, সরি, কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, কংক্রিটের স্থিতি স্থাপক গুণাঙ্ক নির্ণয় সংক্রান্ত। কার? কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় সংক্রান্ত। আচ্ছা ওকে, সো এইটা হচ্ছে আমাদের কি টাইপ 1 এ ম্যাথ। সো টাইপ 1 এ ম্যাথ করতে গেলে আমাদের কি কি সূত্র জানা লাগবে, এই সবগুলো বিষয় আগে আমরা লিখে রাখি, হ্যাঁ। আমি লাইন বাই লাইন লিখবো, তোমরা ওইটা ফলো করবে। ওকে, যেভাবে লিখবো এটা ফলো করবা। এখানে লিখি সূত্রাদি, সূত্রাদি কি কি আছে? নাম্বার 1, ইসি ইকুয়াল ডাব্লিউ 1.54270 রুট ওভার এ প্রাইম সি, ঠিক আছে কি 4270 এ প্রাইম সি, এবং এটা হচ্ছে কোন পদ্ধতিতে? এম কে এস পদ্ধতিতে। দেন এরপরে ইসি এর আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি ডাব্লিউ 1.5 অ্যান্ড এখানে হচ্ছে 33 রুট ওভার এ প্রাইম সি, এবং এটা হচ্ছে এফপিএস পদ্ধতি। দুইটাই সেম সূত্র, দুইটাই কি তোমার সেম সূত্র, বাট পদ্ধতি অনুযায়ী একটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে। আমরা যদি সরাসরি দেখি যে এমকেএস পদ্ধতিতে আমাদের এককগুলো আছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আমি যদি দেখি যে আমার ফুট পাউন্ড সেকেন্ড এই পদ্ধতিতে বা এই এককের সিস্টেমে যদি আমার মানগুলো দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। মানে কি তোমার মনে করো ডাব্লিউ এর মানটা তোমার কি দেওয়া আছে? এমকেএস মানে কি কেজিতে দেওয়া আছে, এবং আরেক জায়গায় তুমি দেখছো যে ডাব্লিউ এর মান তোমার কিসে দেওয়া আছে?
ফুট পাউন্ড, পাউন্ডে দেওয়া আছে, হ্যাঁ একটাতে কেজিতে দেওয়া আছে, একটাতে পাউন্ডে দেওয়া আছে। তাহলে তুমি কোন জায়গায় কোন সূত্র ইউজ করবা? অবশ্যই ভাইয়া যেখানে দেখবা যে কেজিতে আছে তাহলে সেখানে তুমি এই এমকেএস পদ্ধতিটা অ্যাপ্লাই করবা। আর যেখানে পাউন্ডে দেওয়া আছে, পাউন্ডটাকে আসলে এভাবে প্রকাশ করা হয় না, পাউন্ডটাকে এলবি এভাবে প্রকাশ করা হয়। সো যখন দেখবা যে পাউন্ডে দেওয়া আছে তখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, ঠিক আছে। দেন এরপরে মনে করো তোমার এই যে এ প্রাইম সি এর মানও সেম, হ্যাঁ এ প্রাইম সিটা কি এটা আমি বলতেছি, এখনই বলতেছি, কোনো সমস্যা নেই, সবকিছু আমি এখনই বলবো। সো এই দুটো হচ্ছে মেইনলি সূত্র। দেন আরো একটা আছে, সেটা হচ্ছে মডুলার রেশিওর ভাই, হ্যাঁ মডুলার রেশিও। মডুলার রেশিও কি? মডুলার রেশিও মূলত এখানে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা, মাথায় রাখবা। এন এন ইকুয়াল কি হচ্ছে তোমার এখানে, এই যে এন ইকুয়াল হচ্ছে এখানে তোমাদের ভাই যে ইএস বাই ইসি, ইএস বাই ইসি। এখন এখানে ইএস কি, ইসি, ইসি তো আমরা বুঝতে পারতেছি যে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এন্ড তাহলে ভাই এখানে ইএস মানে কি বোঝায়? যে এস, এস হচ্ছে স্টিল, মাথায় রাখবা। এখানে সিতে কংক্রিট, এসতে স্টিল, এন্ড ইতে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে ইসি মানে কি? কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইএস মানে কি? স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন এখানে কোনটা দ্বারা কি বোঝায় এই সকল বিষয় আমরা একটু লিখি। এখানে এই যে প্রথমে যেটা বললাম ইএস, হ্যাঁ ইএসটা কি? স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তুলে নাও এগুলো, হ্যাঁ এগুলো নোট, কিন্তু এগুলো নোট। দেন এরপর আসলো কি ইসি, এরপর হচ্ছে ইসি। ইসিটা কি? ইসিটা হচ্ছে তোমার কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপর ডাব্লিউ, ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে ভাই তোমার এখানে কি রে, কংক্রিটের একক ওজন। ডাব্লিউ হচ্ছে তোমাদের কংক্রিটের একক ওজন। মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঘোলা হওয়ার কারণটা আছে, ঠিক আছে, কারণটা তোমাদের বলতেছি না, আমি জানি কারণটা কি, ওই কারণটা ফিক্স করা যাবে, জাস্ট একটু সময়ের অভাবে আমি আজকে ফিক্স করতে পারিনি ওই কারণটা। ওকে কোনো সমস্যা নেই। ওকে ডাব্লিউ হচ্ছে কি? কংক্রিটের একক ওজন। ওকে দেন আমি কিন্তু বললাম যে কংক্রিটের একক ওজন দুই ক্ষেত্রে আসে, একটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে, একটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, এই ডাব্লিউ এর মানগুলো, হ্যাঁ ওকে। এখন এখানে কংক্রিটের একক ওজন সাধারণত তোমার কংক্রিটের একক ওজন কত হয়ে থাকে? তোমরা যদি একটু এস্টিমেটিং এন্ড কস্টিং ওয়ান বিষয়টাতে একটু রিকল করো বা মনে করার চেষ্টা করো তাহলে দেখবা যে ওখানে কংক্রিটের একক ওজন হচ্ছে 2400 কেজি। কত কেজি? 2400 কেজি। তাহলে কংক্রিটের একক ওজন কত ভাই? 2400 কেজি। মাথায় রাখবা যদি কোনো ম্যাথে তোমার এই ডাব্লিউ এর মান দেওয়া না থাকে তাহলে সেখানে তুমি 2400 কেজি নিবে। আর যদি দেওয়া থাকে 24-এর পরিবর্তে যদি অন্য কিছু দেওয়া থাকে তখন ওটাই ধরতে হবে। প্রথমত মাথায় রাখতে হবে যে 2400, এন্ড যদি এটা না দিয়ে যদি 2350 দেওয়া থাকে তখন কি করবা? তখন 2350 নিয়েই তোমাকে কাজ করতে হবে। ওকে এখন ভাই কথা হচ্ছে আমি জানি যে এমকেএস পদ্ধতি একটা, এফপিএস পদ্ধতি একটা। সো মান আসলে এই যে সূত্র দুটা চেঞ্জ হয়েছে এটা কার জন্য জানো? এই ডাব্লিউ এর মানের জন্য, অন্য কোনো মান এগুলোর মানের জন্য না, জাস্ট এই ডাব্লিউ এর মানের জন্য আমার এটা চেঞ্জ হয়েছে। এই কারণে কিন্তু ভাই ডাব্লিউ এর মান এমকেএস পদ্ধতিতে কত হয় এন্ড এফপিএস পদ্ধতিতে কত হয় এটা আমাকে জানতে হবে। তাহলে আমি এখানে লিখি যে এমকেএস পদ্ধতিতে আমার ডাব্লিউ ইকুয়াল কত হয়। এমকেএস পদ্ধতিতে ভাই ডাব্লিউ ইকুয়াল হয় তোমার 2400/1000 টন পার মিটার কিউব, ইকুয়াল কত হয় তোমার এখানে 2.4 টন পার মিটার কিউব। এমকেএস পদ্ধতিতে ডাব্লিউ এর মান হচ্ছে তোমার 2.4 টন। এখানে তোমাদের মাথায় রাখতে হবে যে এমকেএস পদ্ধতি যখন বলবে তখন তোমার ডাব্লিউ এর মান হবে টন পার মিটার কিউবে। কিসে? টন পার মিটার কিউবে। এখন টন পার মিটার কিউব আমরা তো জানি সিম্পলি কেজিতে আছে এখানে। এখন কেজি থেকে টনে যদি রূপান্তর করতে চাই, হ্যাঁ কেজি থেকে যদি ঠিক আছে ডাব্লিউ এর মানটা হচ্ছে আমরা কি কেজি পার মিটার কিউবে দেওয়া আছে, এখন এটাকে আমার কি করতে হবে? টন পার মিটার কিউবে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা এখানে এমকেএস পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। ওকে তাহলে এখন টন পার মিটার কিউবে যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা জানি কি যে 1 টন
আছে 1 টন ইকুয়াল কত 1000 কেজি। 1 টন ইকুয়াল কত 1000 কেজি। তাহলে আমাদের 2400 কেজি পার মিটার কিউব, এটাকে যদি টনে রূপান্তর করতে চাই তখন আমরা কি করতে হবে 1000 দ্বারা জাস্ট ভাগ করব, তাহলে আমাদের চলে আসবে। ওকে, আচ্ছা। দেন এরপরে এমকেএস পদ্ধতি, এখন যদি বলি এফপিএস, এফপিএস পদ্ধতি তোমার কিছু আসবে, এফপিএস পদ্ধতিতে তোমাদের যেটা আছে দেখো, এফপিএস পদ্ধতিতে এখানে তোমার 2400 আছে তাই না, 2400। এখন এটাতে তুমি কি করবা, আচ্ছা এখানে যদি সিম্পলি বলি, সিম্পলি কিন্তু আসলে 150 পাউন্ড আসবে, 150 পাউন্ড পার ফিট কিউব, 150 পাউন্ড পার ফিট কিউব আসবে এটা। হ্যাঁ, এটা কিভাবে আসে সেটা দেখাই তোমাদের। আমরা জানি আবার এখানে যে 1 পাউন্ড ইকুয়াল 0.453 কেজি, 1 পাউন্ড ইকুয়াল আমার কত 0.453 কেজি। আচ্ছা এখানে কিসে দেওয়া আছে বলো তো, এটা দিয়ে কিন্তু আমরা হিসেব করতেছি, এখানে কত দেওয়া আছে, কিসে দেওয়া আছে, কেজিতে। কেজি থেকে আমরা যখন পাউন্ডে আসবো, কেজিতে যখন পাউন্ডে আসবো তখন দেখো তো এইটা যদি এই পাশে আসে তাহলে আমার 0.453 ভাগ হচ্ছে না, এখানে কি করতে হবে 0.453 ভাগ করতে হবে। ওকে, তাহলে কেজি থেকে পাউন্ড হইলো, কেবল কেজি থেকে পাউন্ড হইলো। বাট আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এফপিএস মানে কি ফুট পাউন্ড সেকেন্ড, এখানে তো পাউন্ডে আসলো, কেবল কেবল তো পাউন্ডে আসলো। বাট এখন এখানে এখনো কিন্তু মিটার আছে, দেখো এখানে কিন্তু এখনো মিটার আছে। এখন মিটারটাকে আমরা ফিটে কিভাবে কনভার্ট করব, মিটারটাকে ফিটে কিভাবে কনভার্ট করব, আমরা এই কেজিটাকে না হয় আমরা কি করলাম, এই যে 0.453 ভাগ দ্বারা আমরা পাউন্ডে করে নিলাম। বাট এখন এই মিটারটাকে আমরা কিভাবে ফুটে কনভার্ট করব, সেটা কি ভাই, দেখো আমরা 1 মিটার ইকুয়াল কত জানি, 1 মিটার ইকুয়াল হচ্ছে তোমার কত রে, ফুট না, 3.28 তাই না, 3.28 ফিট, ঠিক আছে কি, 1 মিটার ইকুয়াল 3.28 ফিট। এন্ড এখানে কত দেওয়া আছে মিটার কিউব, তাহলে 1 মিটার কিউব মানে এটার উপর কিউব, তাহলে এটার উপরও কিউব, তাহলে এখন 1 মিটার কিউব ইকুয়াল আমার কত হচ্ছে 3.28 কিউব ফিট কিউব, ঠিক আছে। তাহলে এখন এই মিটার কিউবটা কোথায় আছে, নিচে না, আচ্ছা 1 মিটার কিউব ইকুয়াল যদি এত হয় তাহলে এখানে কত মিটার কিউব আছে, এখানে ভাই একই আছে, তাহলে তোমার কি করতে হবে নিচে ভাগ করে দিতে হবে কত 3.28 কিউব। এখন বলতে পারো যে নিচে ভাগ করলাম কেমনে, নিচে ভাগ মানে কি তোমার আসলে এইটা দেখো, এইটার সাপেক্ষে দেখো নিচে আসছে কি, এটার সাপেক্ষে এটা মেন, দেখো এর নিচেই তো আমরা দিচ্ছি। ওকে, তাহলে দেখো এটা করছি আমরা। এগুলো বিষয় যদি একটু তোমরা গবেষণা করো তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবে। আর আমি অনেস্টলি বলতেছি এই কনভার্ট যে কতটা কাজে লাগবে, হ্যাঁ এই কনভার্ট যে কতটা কাজে লাগবে এই নিচে লেখা সেটাই, বোর্ডের লেখা দেখা যায় না, নিচে লেখা উঠছে, নিচে লেখা উঠছে মানে কি রে, দেখি কি বলো, নিচে লেখা উঠছে মানে তোমরা কি এই যে ক্যাপশনের কথা বলতেছো, ক্যাপশন কিন্তু তোমরা নিজেরাই রিমুভ করতে পারবা, ঠিক আছে, ক্যাপশন তোমরা নিজেরাই রিমুভ করতে পারবা, ঠিক আছে। কিভাবে রিমুভ করবো আমি একটু সেটা দেখাই, দেখো তোমার একটু রিমুভ করাটা দেখাই। এই যে এটা না, ঠিক আছে, এটা তোমার লাইভ, সেখানে দেখো এখানে দেখো এটা তোমার লাইভ। সো তুমি কি করবা, এইখানে ক্লিক করবা, ক্লিক করলে এই সেটিং অপশনে যাবা, সেটিং অপশনে যাবা, গিয়ে দেখবা এখানে ক্লোজ ক্যাপশন, এখানে কি করবা ক্লোজ ক্যাপশন অফ করে দিবা, অফ করে দাও, তাহলে দেখো এখন কিন্তু আর কোনো ক্যাপশন নেই। ওকে, এই কাজ করো, যাদের এই ক্যাপশনে ঝামেলা আছে তারা অফ করে দেখো। তাই ক্লাস ইউটিউবে আপলোড দিবেন, হ্যাঁ ক্লাস এটা ইউটিউবে আপলোড দেওয়া হবে। ওকে, তাহলে তোমার এমকেএস পদ্ধতি যদি বলি, ঠিক আছে, তাহলে কত 2.4, এন্ড যদি এফপিএস পদ্ধতি বলি তাহলে সেখানে কত হবে ভাই 150 পাউন্ড পার ফিট কিউব। হ্যাঁ,
কখন হবে? যদি সেটা 2400 দেওয়া থাকে। 2400 দেওয়া থাকলে এই দুটো অ্যাপ্লাই করতে হবে। ওকে, এন্ড এখন যদি এটা মান কম বেশি হয় তাহলে আমাকে কি করতে হবে? এই প্রসেসে এই দুটাও চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন এটাও আমি একটু মিশিয়ে দেই। আর যে দুইটা বিষয় এখানে ছিল, হ্যাঁ সবগুলো হয়েছে। জাস্ট এখন এখানে তোমার এ প্রাইম সি এর কথাটা বলি। এ প্রাইম সিটা হচ্ছে মূলত সর্বোচ্চ চাপ পীড়ন। সর্বোচ্চ চাপ পীড়ন এইটা আসলে কি ভাই? এবং এটা কার? কংক্রিটের। কংক্রিটের সর্বোচ্চ চাপ পীড়ন। এইটা কি? এটা একটু আমি বোঝাই দিই। এটা হচ্ছে কি, ওই যে আমরা প্র্যাকটিক্যালে ঘনক অথবা সিলিন্ডার যে তৈরি করছিলাম না, ওইটা নির্দিষ্ট একটা সময় কিউরিং করার পর আমরা কি করতাম, যে ওইটাকে একটা মেশিনের মাঝে রাখতাম এবং রেখে ওইখানে আমরা চাপ প্রয়োগ করতাম। হাইড্রোলিক যে মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে চাপ প্রয়োগ করতাম। চাপ প্রয়োগ করার পর যে চাপে এটা ভেঙে যাইত, সর্বোচ্চ যে চাপে ওইটা ভেঙে যাইতো, ওইটাকে আমরা ওই যে কাঠামোটা বা ওই ঘনক বা ওই গোলকের বা ওই সিলিন্ডারে আমরা সর্বোচ্চ চাপ পীড়ন বলতাম। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু ওই সর্বোচ্চ চাপ পীড়ন এপ্রাইন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন টোটালি তুলে নাও অ্যান্ড একটা স্ক্রিনশট দিয়ে নাও। এখন তো আর তুলে নেওয়ার সময় নেই, এখন তোমরা যদি যারা তুলে নিছো তারা তো আলহামদুলিল্লাহ ভালো করছো, নয়তো একটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে জাস্ট ছোট্ট করে একটা কথা লেখো যে ওকে ভাইয়া। হ্যাঁ, ওকে। তোমরা আরেকটা বিষয় লক্ষ্য করছো কিনা জানি না, সেটা হচ্ছে এখন কিন্তু তোমরা চাইলে লাইভটা ব্যাক করে করেও দেখতে পারো। শেখ রাফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাতুন অনন্যা, ওকে গুড। ওকে, পিসিতে আসছি, ক্যাপশন অফ করার অপশন আসে না কেন রে? আসে না? অবশ্যই তো আসবে, অবশ্যই আসবে। তুমি একটু দেখো তাহলে পেয়ে যাবে। শিখে রাখো, আজকে শিখে রাখো, এটা দেখতে দেখতে শিখে রাখো। তো এটা এখন মিশাই দেই। এখন আমি তোমাদের এই টাইপের ম্যাথ করাবো। এখানে আমি কিন্তু বলছিলাম যে দুই টাইপের ম্যাথ আছে, তো আজকে তোমাদের আমি এক টাইপের ম্যাথ করাবো। দেন পরের টাইপের ম্যাথটা তোমরা কোর্সে পেয়ে যাবে, কোর্সের প্রাইভেট যে গ্রুপ আছে সেখানে পেয়ে যাবে। ওকে, সো তাহলে আমরা ম্যাথ করব। লেটস স্টার্ট। তো ম্যাথ করব আমরা, দুইটা ম্যাথ করব। প্রতি ঘনমিটার আমি লিখতেছি হক বইয়ের 2 নাম্বার। এখন কিন্তু একটা সুবিধা তোমাদের পেয়ে গেছে, সবগুলোই হক। হ্যাঁ, সবাই হকপন্থী, এখন কেউ টেকনিক্যালি ভাববা না, সবাই হকের পথে ভাববা। ওকে, প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন 2350 কেজি। দেখছো আমি কি বলছিলাম? 2400 দিয়ে করাইছি, এখানে কি 2350 নিয়ে গেছে। ওকে, এবং সর্বোচ্চ চাপ শক্তি কত? চাপ পীড়ন 200 কেজি পার বর্গ সেন্টিমিটার হলে স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। কার? এখানে বলে দেওয়া হয়েছে কংক্রিটের নাকি না, কংক্রিটের কথাটা উল্লেখ নাই, বাট এইখানে তো উল্লেখ আছে রে ভাই। তাহলে আমাদের কি চাইছে বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো। তো তোমাদের একটা বিষয় এখানে বলে দিই, এখানে কিন্তু দুইটা স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে, একটা হচ্ছে স্টিলের, একটা হচ্ছে কংক্রিটের। একটা কি
স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, একটা হচ্ছে কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আমাদের ম্যাথ কিন্তু এইটা দিয়ে এইটার নাই। কেন নাই একটু টেকনিক্যালি ভাবো। দেখো, কংক্রিট আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে হয় এবং এটার যাচাই বাছাই একজন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু আমাকে করতে হবে। বাট স্টিল, স্টিল কিন্তু আমি তৈরি করব না। হ্যাঁ, স্টিল তৈরি হবে কোথায়? স্টিল তৈরি হবে তোমার কোম্পানিগুলোতে। সো কোম্পানিগুলো কি করবে? স্টিলের যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ওরা পরীক্ষা করবে, পরীক্ষা করে যেটা বের হয় বা যেটা হয় সেটা সরাসরি গায়ে লিখে দিবে, অথবা কি করে দিবে, প্রদান করে দিবে যে এই স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক এত, এই স্টিলের এত, এরকম এরকম দেওয়া থাকবে। বাট এটা কিন্তু দেয়া থাকবে না, এটা মাঠ পর্যায়ে আমাদের বের করে নিতে হবে। এই কারণে কিন্তু আমার এইটা বের করতে হয় এন্ড এইটা লাগে না। ঠিক আছে, এটা লাগে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তো এখন এখানে কি কি আছে একটু দেখি। আমাদের প্রতি ঘনমিটার কংক্রিটের ওজন দেওয়া আছে। তো এখানে ডাব্লিউ এর মান দেওয়া আছে কত? 2350 কেজি পার মিটার কিউব। একটা মজার ব্যাপার ভাই, আমি কিন্তু বলছি যে আমরা যখন সূত্র অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু ডাব্লিউ এর মান কেজি পার মিটার কিউবে হবে না, হয় টন পার মিটার কিউবে হবে, অথবা কি হবে তোমাদের পাউন্ড পার ফিট কিউবে হবে। এখন এইখানে ভাই তোমার পাউন্ড পার ফিট কিউবে হওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে, কেননা দেখো কেন নাই, এটা কারণ হচ্ছে দেখো তোমার এটা কি কেজি এককে, এটাও দেখো কেজি এককে, দুইটাই কেজি এককে আছে, দুইটাই কি তোমার কেজি এককে আছে। তো যখন দুইটাই কেজি এককে থাকবে তখন তুমি কি করবা? টন পার মিটার কিউবে নিয়ে আসবা। ঠিক আছে, টন পার মিটার কিউবে নিয়ে করবা। তাহলে তোমার এখানে কত হবে? 2350 জাস্ট 1000 দ্বারা ভাগ করবা কেজি পার মিটার কিউব, তাহলে কত হবে? 2.35। সো এটা টন, টন পার মিটার কিউব ডাব্লিউ এর মান পাইলাম। দেন এরপরে এই যে সর্বোচ্চ চাপ পীড়ন, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ প্রাইম সি ইকুয়াল কত? 200 কেজি পার বর্গ সেন্টিমিটার। এখন তাহলে সরাসরি আমরা জানি, সলিউশন করতেছো, হ্যাঁ, আমরা জানি ইসি ইকুয়াল ফর্মুলা কি? ডাব্লিউ 1.54270 রুট ওভার এ প্রাইম সি। মানগুলো সব বসাই দাও। 2.35, তারপর 1.54270 রুট ওভার এ প্রাইম সি এর মান কত? 200। জাস্ট এখন ক্যালকুলেটর বসাই দিবা, সরাসরি তোমার ই সি এর মান চলে আসবে। ই সি এর মান চলে আসবে, দেখি কত আসে। ই সি এর মান চলে আসবে এখানে তোমার 217542, 217542.77 কেজি পার বর্গ সেন্টিমিটার। সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তো সবাই ক্লিয়ার কিনা এটা একটু কনফার্ম করো সবাই। ওকে, সকলেই এই বিষয়টা আমাকে কনফার্ম করো যে এটা এটার চার্জ শেষ হয়ে গেছে। জাস্ট আ মোমেন্ট, সিম্পলি আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে কনফার্ম করো তো। এখন এমনি কথা শোনা যাচ্ছে কিনা আমাকে জানাও, এখন শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন একটু কম শোনা যাবে, তুলনামূলক কম শোনা যাবে, এটা জাস্ট একটু মাথায় রাখো। বাদ বাকি সবকিছু ঠিক আছে কিনা এটা একটু আমাকে জানাও, দেখি শোনা যাচ্ছে কিনা।
শোনা যাচ্ছে? ওকে, শোনা যাচ্ছে। তাহলে আমি এখন অফ করে দিই। আমি একটু জোরে বলবো এখন, হ্যাঁ, যেহেতু মাইক্রোফোন অফ আছে। তো এখন আমি জোরে বলবো যাতে ক্লিয়ারলি তোমরা শুনতে পাও। ওকে, তাহলে এটা আমাদের ম্যাথ গেল, প্রথম ম্যাথ। এন্ড দেন আমরা দ্বিতীয় ম্যাথ করি। একদমই ইজি ম্যাথ কিন্তু, হ্যাঁ। এটা কিন্তু তোমাদের হকের 2 নাম্বার উদাহরণ গেছে। এরপর আমরা তোমাদের উদাহরণ 3 করব। কি বলছে? একটা কংক্রিট নমুনার সর্বোচ্চ চাপ শক্তি দেওয়া আছে। একটি কংক্রিট নমুনার সর্বোচ্চ চাপ শক্তি কত দেওয়া আছে? 210 কেজি পার বর্গ সেন্টিমিটার। আচ্ছা, দেন এবং একক ওজন দেওয়া আছে। একক ওজন কত? 2400 কেজি। 2400 কেজি পার মিটার কিউব দেওয়া আছে। আচ্ছা, এবার হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে। ইলাস্টিসিটি দেওয়া আছে কত? ইএস ইকুয়াল একক দশক শতক হাজার অযুত লক্ষ 20,39,000। 20,39,000, ওকে, কেজি পার বর্গ সেন্টিমিটার। ফলে এখন বলছে আমার কংক্রিটের কত? কংক্রিটের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো। বলো বলো। রংপুরে আছি আমি। যাবো না। না। হ্যাঁ, বলো। তোমার চৌদ্দ সেমিস্টারে তোমাদের কোর্স ফি হচ্ছে মূলত 1250 টাকা। না, এটা আজকে তোমাদের ফিক্স 1250 টাকা করে তোমাদের কোর্স ফি। তুমি তুলনামূলক অন্যান্য যে কোনো জায়গায় তুমি কম্পেয়ার করতে পারো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। অন্যান্য যে কোনো জায়গার সাথে তুমি কম্পেয়ার যদি করো, তাহলে বুঝতে পারবে যে আসলে কম রাখা হয়েছে নাকি বেশি রাখা হয়েছে। হ্যাঁ, অফার দিছিলাম, বাট অফার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখো বা পরে একটু নক দাও, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে একটু পরে নক দিচ্ছি, ঠিক আছে? ফোন দিচ্ছি আমি নিশ্চয়ই। আমি ক্লাসে আছি, তোমাকে পরে ফোন রাখছি। সেই ক্লাসে বলছো 6 এর কত টাকা? তোমাদের 6 এর কোর্স হচ্ছে 1200 টাকা করে, ওকে। 6 এর কোর্স হচ্ছে 1200 টাকা। আচ্ছা, দেখো এটা হচ্ছে তোমাদের ম্যাথ। তো কি কি বলা আছে সেটা একটু দেখি, দেন তারপরে আমরা এর উপরে কাজ করি। ওকে, তো তাহলে প্রথমেই, আচ্ছা, আর কিছু চাইছে কি? ওহো, মডুলার রেশিও চাইছে। মডুলার রেশিও কত? তো তোরা দেখিও দেখিস না, মডুলার রেশিও কত?
বা নির্ণয় করো। ওকে, তো কি আছে দেখি। প্রথমত চাপ শক্তি দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে 210 কেজি পার বর্গ সেন্টিমিটার। দেন একক ওজন ডাব্লিউ দেওয়া আছে 2400 কেজি পার মিটার কিউব। তো আমরা জানি কি ডাব্লিউ রাখতে হয় কি আমাদের টন পার মিটার কিউবে, তাহলে এখানে আমাদের কত আসবে 2.4 টন পার মিটার কিউব। এন্ড এরপর কি আছে ইএস দেওয়া আছে, ইএস দেওয়া আছে 20,39,000 কেজি পার বর্গ সেন্টিমিটার। ওকে, দেন আমরা বলছি মডুলার রেশিও অর্থাৎ n ইকুয়াল কত, n ইকুয়াল কত। তো সিম্পলি আমরা সলিউশন করব। তো আমাদের চাইছে কি ওইখান থেকে আমরা শুরু করব, চাইছে কি আমার n এর মান চাইছে, এখান থেকে শুরু করব। দেন এইটা বের করার জন্য কি কি তথ্য লাগে সবগুলো আমরা আস্তে আস্তে বের করব। ওকে, আচ্ছা ওকে। ওকে, তো এখানে সলিউশন করব। তো এখন দেখো এখানে আমরা জানি n বা মডুলার রেশিওর সূত্র কি বা ফর্মুলা কি, যে ফর্মুলা হচ্ছে ভাই আমাদের ES বাই EC, অর্থাৎ স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক বাই কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা মডুলাস অফ কি বলে মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, দেখো এখানে তুমি একটু বেশি লক্ষ্য করো, এটা কিন্তু দেওয়া আছে, ES টা দেওয়া আছে, ES টা দেওয়া আছে। এখন আমরা যদি n বের করতে চাই তাহলে আমাদের আরো একটা তথ্য দরকার, সেটা কি EC, EC দরকার। এখন আমরা EC নির্ণয় করতে পার ফর্মুলা জানি, দুইটা ফর্মুলা, একটা হচ্ছে তোমার MKS পদ্ধতি, একটা হচ্ছে FPS পদ্ধতিতে। এখন কোনটা অ্যাপ্লাই করব? তো ভাই দেখো EC বের করার জন্য কিন্তু মান দেওয়া আছে, W আর FC এর মান থাকে লাগে। তো দেখো দুইটাই কিন্তু দেওয়া আছে, আমাদের W এর মান দেওয়া আছে টন পার মিটার কিউবে আর FC এর মান দেওয়া আছে কেজি পার মিটার। তার মানে কি বোঝা যাচ্ছে যে এখানে W এর মান যেহেতু এইটাতে, তার মানে এখানে EC এর মানটা আমাদের কিভাবে বের করতে হবে, কোন ফর্মুলা বের করতে হবে, এই ফর্মুলা। দেখো EC ইকুয়াল কি আসলো, আমরা একটু আগে যেটা বের করছিলাম ওইটাই 4270 রুট ওভার f প্রাইম c। তাহলে এখানে w মান বসিয়ে দিই 2.4 1.5 4270 রুট ওভার f প্রাইম c এর মান কত 210। জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিলে তোমার ইসি এর মান বের হবে। এখন ইসি এর মান যখন বের হচ্ছে তখন জাস্ট এই জায়গায় ইসি এর মান বসিয়ে দাও, ইসি এর মান তো পাইছো, দেন এই দুটো ক্যালকুলেশন করলে তোমার এর মানও চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। এখন ইসি এর মান দিয়ে কত আসে, ইসি এর মান এখানে তোমাদের আসছে ভাই ইসি আসছে কত রে, ইসি এখানে আসছে 2,30,760, 2,30,760। ঠিক আছে কি, 2,30,760.03 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, বর্গ সেন্টিমিটার। ওকে, দেন এখন এই মানগুলো এখানে বসিয়ে দিই 20,39,000 আর এখানে আসলো কি 2,30,760.03। জাস্ট ক্যালকুলেশন করব। এখন এখানে কিন্তু তোমার এখানে দেখো কেজি পার বর্গ সেন্টিমিটার, এখানেও কেজি পার বর্গ সেন্টিমিটার। এখন দেখো কিন্তু এখানে কাটা যায়, এই কারণে মডুলার রেশিও কিন্তু কোনো একক নাই। হ্যাঁ, মডুলার রেশিওর কোনো একক নাই। তাহলে কাটাকাটি করলে এখানে আসে কত, কাটাকাটি করলে এখানে তোমাদের আসে 8.85। তো এটাকে আমরা কি লিখতে পারি 9 লিখতে পারি। তো এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। ওকে, এটা হচ্ছে তোমাদের অ্যানসার। তো এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো সবাই, সবাই ক্লিয়ার কি না সবাই আমাকে কনফার্ম করো। এই যে একটা সুন্দর কোশ্চেন করছে মাসুম আহমেদ হৃদয়, যে ভাই ইএস কেজি পার বর্গ সেন্টিমিটার থেকে মিটার নেওয়া লাগবে না? না ভাইয়া লাগবে না। তোমাকে বলি এখানে এই যে এফ প্রাইম সি এন্ড ইএস এন্ড তোমার ইসি, ঠিক আছে, এই সবগুলো তোমার দেখো কেজি পার বর্গ সেন্টিমিটার, কেজি পার বর্গ সেন্টিমিটার। জাস্ট ঝামেলা কোনটা, এই ওজনটা দেখো টন পার মিটার। তার মানে একটা বিষয় এখানে তুমি শিওর থাকো, একটা বিষয় এখানে শিওর হয়ে থাকো, সেটা হচ্ছে এফ প্রাইম সি এর মান, ইএস এর মান, সরি এফ প্রাইম সি এর একক, ইএস এর একক এন্ড ইসি এর যে একক, এই তিনটা সেম হবে, এই তিনটা সেম হবে। এন্ড ডাব্লিউ এর একক খালি দুই ধরনের হতে পারে,
একটা কি টন পার মিটার কিউব, অথবা একটা হচ্ছে পাউন্ড পার ফিট কিউব, এই দুটো হতে পারে। ওকে, আচ্ছা ডাব্লিউ মান কখন ঘন, তারিখ বুঝছো, ডাব্লিউ এর মান কখন ঘন পার মিটার কিউব, ও টন পার মিটার কিউব, আর কখন ফুট বা বাই পাউন্ড হবে, এটা কি ভাই বুঝছো? এটা তোমাদেরকে বোঝাইছিলাম আমি, তোমাদের ক্লিয়ারলি বলছিলাম, তবু আরেকবার বলি। দেখো এইখানে তুমি একটু যদি লক্ষ্য করো, মানগুলো কোন পদ্ধতিতে আছে, এমকেএস নাকি এফপিএস, তার মানে মিটার কেজি সেকেন্ডে আছে নাকি তোমার ফুট পাউন্ড সেকেন্ডে আছে। দেখো এখানে তোমার ইজিলি দেখা যাচ্ছে বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মানগুলো, হ্যাঁ এখানে যে মানগুলো আছে, এখানে তো এটা দেওয়া আছে কেজি, এটাও কেজি, এখানেও কেজি, মানে কি এমকেএস পদ্ধতিতে দেওয়া আছে। এখন আমরা এমকেএস পদ্ধতিতে জানি যে আমার ডাব্লিউ এর মান কি হবে, টন পার মিটার কিউব হবে। আর এখন যদি এফপিএস হইতো, মানে কি পাউন্ডে যদি দেওয়া থাকতো বা ফুটে যদি দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম, তখন মূলত আমরা এইখানে ডাব্লিউ এর মানটা পাউন্ড পার ফিট কিউবে নিতাম। ওকে, পাউন্ড পার ফিট কিউবে এখানে তোমার কোনো ম্যাথ নাই। ওকে, পাউন্ড পার ফিট কিউবে এখানে তোমার কোনো ম্যাথ নাই, তাই এখানে টেনশনের কোনো কারণ নাই। ওকে, তাই এখানে ইসিএ 2.4 টন 210 কেজি, কিন্তু অ্যান্সার এ কেজি হইল কেন? তোমাকে বলি, তোমরা এইটাতেই, ঠিক আছে, ডিজাইন বইটাতেই ডিজাইন 1 এখন পাইলে, এরপরে সেমিস্টার ডিজাইন 2 পাবো। সো এইখানে তোমাদের বলি ডাব্লিউ এর মানটা, ঠিক আছে, ডাব্লিউ এর মান এখানে কি ওজন, এরপর তোমার ডাব্লিউ ইকুয়াল পাবা তোমার লোড পাবা, হ্যাঁ ওজন কিন্তু একটা লোড। এই ডাব্লিউ এর মানগুলো যেগুলো আছে, হ্যাঁ ডাব্লিউ এর মানগুলো যখন হিসাব করা হয় তখন সব সময় কেজি মিটারে হিসাব করা হয়, কেজি মিটারে হিসাব করা হবে। তুমি জাস্ট পরে যাও একটু, বাট এখানে আর কি তোমার বলা হচ্ছে যে টন মিটারে আসবে, বাট সবসময় তোমার কেজি পার মিটার কিউবে চলে আসবে, কেজি পার মিটার বা কেজি পার মিটার স্কোয়ার বা কেজি পার মিটার কিউবে আসবে। তো এই কারণে তুমি কি করবে, ডাব্লিউ এর মানগুলো সবসময় কেজিতে আসবে এবং মিটারে হবে, এটা মাথায় রাখবা। বাদ বাকি সবগুলো মান তোমার কেজিতে না থাকতে পারে, অন্য এককে থাকতে পারে। দেন এরপরে তোমার এখানে আমি যে বললাম যে কেজি পার কি আসলো, মিটার কিউব আসছে, এখানে তোমার অন্যান্য এককের ক্ষেত্রে বা অন্যান্য মানগুলোর ক্ষেত্রে কি হতে পারে, মিটার কিউব না সেন্টিমিটার কিউব হইতে পারে। বাট কথা হচ্ছে তুমি যখন ডাব্লিউ এর হিসাব করবা তখন তোমার ওটা মিটারেই আসবে, হয় কেজি পার মিটার অথবা কেজি পার মিটার স্কোয়ার বা কেজি পার মিটার কিউব। ওকে, ঠিক আছে, মাথায় রাখবে এটা জাস্ট। ওকে, আশা করি এটা তোমাদের ক্লিয়ার, সবাই কি লিখছো, ওকে লিখছো, ওকে 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 গুড। অনেক ভালো। ওকে, তাহলে তোমাদের আজকের জন্য এখানেই ক্লোজ করা হবে। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। অ্যান্ড তোমাদের যে রুটিনের কথা, হ্যাঁ রুটিন এর মাঝে পাবলিশ করা হবে, ঠিক আছে। কালকে কি ক্লাস করা হবে সেটা আমি আজকে রাতেই তোমাদের গ্রুপে বলে দিব, অথবা কালকে সকালে যে কোনো এক সময় তোমাদের গ্রুপে বলে দিব আপাতত। দেন রুটিন তোমাদের কালকে বা পরশু দিন এর মাঝে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড এরপরে তোমাদের আমি ফর্মের একটা লিঙ্ক দিব, সেই ফর্মটা অবশ্যই সবাই পূরণ করবে, ঠিক আছে। যারা কোর্সে আসো, ঠিক আছে, যারা কোর্সে আসো এবং যারা কোর্সে ভর্তি হবে তাদের সবাইকে আমি এখন থেকে একটা লিঙ্ক দিব, ফর্মের লিঙ্ক। সেই ফর্মে যা যা তথ্য আছে সবগুলো সবাই পূরণ করবা অ্যান্ড কোর্সে, তাহলে তোমরা ইজিলি সব ক্লাসগুলো করতে পারবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামীকাল প্রাইভেট গ্রুপে। আল্লাহ হাফিজ।